হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে তো এবারের পুজোও চলে এলো। তা তোমাদের কি ঘর বাড়ি সব কিছু ডিপ ক্লিনিং করা হয়ে গেছে? কারণ আমরা বাঙালিরা পুজোর আগে একটা দিন বেছে নিই ঘর বাড়ি সব কিছুকে একটু ডিপ ক্লিনিং করার জন্য। আমরা যদিও এখনও শুরু করিনি, ওই ছুটির দিন ছাড়া তো এইসব কাজ হবে না, কারণ সারাদিন এইসব পরিষ্কার করার কাজেই লেগে যাবে। আজকেও সবাই বাড়িতে আছে, কিন্তু আজকে আর ঘর বাড়ি কিছুই ধোয়া মোছা হবে না। আজকে ভেবেছি রান্নাঘরটাকে একটু গুছাবো এবং তোমাদেরকে তো এই ভিডিওতে দেখাবো। তার আগে বলি, সেই যে দিদার জন্মদিন গেছিল, তখন আমরা দিদার কাছে আবদার করেছিলাম আমাদের কিন্তু জন্মদিন উপলক্ষে কিছু খাওয়াতে হবে। তো সেই উপলক্ষে দিদা বলেছিল যে বিরিয়ানি খাওয়াবে, আর আমাদের তো বাড়িতেই বিরিয়ানি সব কিছু রয়েছে, তাই বাড়িতেই বিরিয়ানিটা করব। সেই জন্য মাংস আর চালটাও শেষ হয়ে গেছিলো, বিরিয়ানির চালটা কিনে নিয়ে এসছে। তাই আজকে দিদার জন্মদিন উপলক্ষে আমাদের দুপুরের লাঞ্চে হবে চিকেন বিরিয়ানি। রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ বাবাকে আজকে সকালে একজন দিয়ে গেছিলো তাল, আর সেই তালটা বেশ পেকেও গেছিলো, তাই তাড়াতাড়ি করে ছুলে দিলাম। আর দিদা এখানে তালের কাতটা বের করে ভালো করে নারকেল দিয়ে জাল দিয়ে তাল ক্ষীর বানিয়েছিল। আর তাল ক্ষীর কিন্তু গরম গরম রুটির সাথে খেতে দারুণ লাগে। তাই তাল ক্ষীরটা করার সাথে সাথেই আমি একটা রুটি দিয়ে সকালবেলা খেলাম তাল ক্ষীর। এরপরে বিরিয়ানির সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। আর যেহেতু একটু দেরি হয়ে যাচ্ছিল, মাম্মারও তো খাওয়ার সময় হয়ে গেছে, তাই প্রেসার কুকারে সাইডে ওর জন্য আগে মাংসটা বসিয়ে দিলাম। আর এইদিকে তো বিরিয়ানিটা হচ্ছেই। আর তোমাদের যে বলছিলাম রান্নাঘরটাকে একটু গোছাবো, রান্নাঘরটাকে গোছানোর জন্য কয়েকটা জিনিস আমি অ্যামাজন আর মিশো থেকে অর্ডার করেছিলাম। তো 2-3 দিন ধরেই একটা একটা করে আসছিল, তো ভাবলাম একবারে সব এসে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব, আর একবারে রান্নাঘরটাও গোছাবো। আর এত নতুন নতুন জিনিস যখন হাতের কাছে আসে, তখন মনে হয় কতক্ষণে গিয়ে এগুলো সাজাবো। তাই খাওয়া দাওয়া করে আর বিশ্রাম না নিয়ে এগুলো গোছাতে লেগে পড়লাম। তো আমি অর্ডার করেছিলাম এই ধরনের 24টা কিচেন কন্টেনারের সেট, যেগুলো ছোট থেকে বড় 4টে সাইজে রয়েছে। আর তার সাথে ছোট ছোট 24টা চামচও এর মধ্যে রয়েছে, যেগুলো ভীষণই ভালো। যত টাকা নিয়েছে সেই অনুযায়ী কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না। আর আমাদের বাঙালিরা, বিশেষ করে যারা একটু খাদ্য রসিক, তাদের ঘরে এই 24টা কৌটোর মধ্যে 24 রকমের মশলা রাখার পরেও কিন্তু আরও অনেক রকমের জিনিস থাকে, যেগুলো রাখার জন্য আরও কম বেশি কয়েকটা কৌটো রান্নাঘরে এসেই যায়। তো সেগুলো তো আলাদাই। তবে কি, বেশিরভাগ কন্টেনারগুলো যদি একই রকম হয়, এর মধ্যে সব কিছু ভরে রাখলে পরে দেখতেও কিন্তু ভালো লাগে, আর রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার লাগে।
তো আমাদের আগের যে কন্টেনারগুলো ছিল সেগুলো অনেকটাই পুরনো হয়ে গেছিলো, তাই ভাবলাম এবার একবারেই এরকম 24টা সেট কিনে নিই, তাহলে পরে এটা দেখতেও ভালো লাগবে। তাই আগের কৌটোগুলোতে যা যা ছিল সেখান থেকে সব নতুন কৌটোর মধ্যে ঢাললাম এবং সব কিছু গুছিয়ে ভালো করে সাজালাম। আর এই যে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো কিন্তু আমাদের বাড়িতেই সব বানিয়ে নেওয়া হয়েছে। এতে তো লাভ অবশ্যই হয়, তার সাথে কিন্তু স্বাদেও অনেক পরিবর্তন হয়। আর আমাদের রান্নাঘরটা তো খুবই ছোট আর জিনিস হয়ে গেছে অনেক বেশি, সেই জন্য যতই গুছিয়ে রাখি না কেন একটু অগোছালোই লাগে। তো এখানে আমি একটা পেপার পেতে নিয়েছি, এবার একটা একটা করে কৌটোগুলোকে সাজিয়ে নেব। আর আমাদের মতন যাদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে বা রান্না করতে যারা ভালোবাসে, তাদের দেখবে রান্নাঘর সাজাতেও অনেক বেশি ভালো লাগে। আর আমাদের রান্নাঘরটা তো অনেক দিনের পুরনো, নন মডিউলার কিচেন, হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে সবই ঠিক করা হবে। তবে আপাতত নিজের মতন করে রান্নাঘরটাকে একটু সাজিয়ে নিলাম, এতে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছে। আর এই যে মশলাদানিটা, এর মধ্যে রয়েছে সমস্ত রকমের গোটা মশলা। আর হলুদ গুঁড়োটাকেও আমি এই মশলাদানির মধ্যেই রেখেছি, কারণ যে কোনো কৌটোতেই হলুদ রাখি না কেন কৌটোটা হলুদ হয়ে যায়, পরে আর কোনো কাজে ব্যবহার করা যায় না। সেই জন্য আমি ওই কৌটোগুলো থেকে ঢেলে আবার এই মশলাদানির মধ্যে রেখেছিলাম। তো আমার এখানে কৌটোগুলো সাজানো একদম হয়ে গেছে। আর এই যে দেখছো সারদা মায়ের ছবি, এটা রান্নাঘরে অনেকেই রাখে এবং আমাদেরও প্রথম থেকেই রান্নাঘরে এই ফটোটা থাকে, কারণ রান্নাঘর থেকেই যেহেতু অন্নের জোগাড় হয়, সেই জন্য সারদা মায়ের এই ছবিটা রান্নাঘরে থাকলে সংসারে কখনো অভাব বা অন্ন বস্ত্রের অভাব কোনোদিন হয় না। এরপরে যেটা নিয়েছি, এটাও নিয়েছি মিশো থেকে, একটা স্টিলের কর্নার র্যাক, যেটা ভীষণই ভালো কোয়ালিটি, একদম শক্তপোক্ত যাকে বলে। আমি এটা বেসিনের পাশে আটকে নিয়েছি। কাপ প্লেট ধোয়ার জন্য সাবান, ভিম লিকুইড আর তার সাথে রেখেছি একটা মিষ্টির দোকানে যে কন্টেনারগুলো হয় সেগুলো। এর মধ্যে ওই ফুটিয়ে রাখা চা পাতা, তারপরে বেসিনে কম বেশি যে নোংরাগুলো আটকায় সেগুলো ফেলার জন্য। এরপরে যেটা দেখাবো, এই ধরনের এয়ারটাইট প্লাস্টিকের ক্লিপ, যেগুলো রান্নাঘরে ভীষণই কাজে লাগে। ধরো যেই সমস্ত মশলা বা খাবারের প্যাকেট পুরোটা আমাদের কাজে লাগে না, কিছুটা প্যাকেটে আমরা রেখে দিই, তখন তো আমরা গার্ডার আটকে রেখে দিই, কিন্তু তারপরেও দেখবে অনেক সময় পিঁপড়ে ধরে যায় বা হাওয়া ঢোকার জন্য সেই জিনিসটা নষ্ট হয়ে যায় বা জমে যায়। এই ধরনের ক্লিপগুলোতে সেই সব সম্ভাবনা তো নেই, বরং ভীষণই ভালো, এয়ারটাইট তো অবশ্যই। আর এর মধ্যে জিনিসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তোমরা এটা ইজিলি অনলাইনে তো পেয়েই যাবে, কিন্তু আমি এটা অনলাইনে কিনিনি, এখানকার মার্কেট থেকে কিনেছি এবং অনেক দিন হয়ে গেল ব্যবহার করছি, কোনো রকম ভেঙে যাওয়ার কিন্তু চান্স নেই। নেক্সট আমি যে জিনিসটা কিনেছি, অ্যামাজন থেকে কিনেছিলাম, ভীষণই প্রয়োজন ছিল রান্নাঘরের জন্য এই টাইপের একটা স্টিলের র্যাক, যেটা দেখতেও ভীষণ সুন্দর এবং সাজিয়ে রাখলে এর সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যায়। তো এর মধ্যে আমি বেসিক্যালি রেখেছি ওই চা করার টুকটাক জিনিস, যেগুলো সব সময় হাত দিতে লাগবে না, শুধু চা করার সময় হাতের কাছে গোছানো থাকবে। তো সব মিলিয়ে আমি এখানে একটা ভাঙা কাপ ছিল, তার মধ্যে কয়েকটা চামচ, তার সাথে কাঁচি, কিছু ছুরি ছিল, সেগুলোকে রেখেছি। তার পাশে ওই সেরামিকের জারটা, যার মধ্যে গোটা গরম মশলা রেখেছিলাম, তার মধ্যে তো এলাচ রয়েছে, তো এলাচটা মাঝে মাঝেই চাতে দিতে লাগে, তাই এটাও হাতের কাছে রাখলাম। এরপরে চিনি, চা পাতা, চা করতে যা লাগে সেগুলোকেই রাখলাম। আর শীত তো চলেই আসছে, এরপরে এর মধ্যে কফিও অ্যাড হবে, তো নিচের যে শেলফটা তার মধ্যে কাপগুলোকে রেখেছি। এরপরে দেখো এর সাইডে আমি রেখেছি এই ধরনের একটা ব্রাশ হোল্ডার। ব্রাশ ছাড়াও এই ধরনের প্লাস্টিকের হোল্ডারগুলো অনেক কাজেই লাগে। র্যাকটার পাশেই আমি এটা রেখেছি, আর এর মধ্যে হাতা, খুন্তি, তারপর চা ছাঁকনি, এই ধরনের জিনিসগুলো রেখেছি। এটাও আমি এখানকার মার্কেট থেকে কিনেছি, অনলাইনে কিনিনি। এমনি রান্নাঘরের শেলফের মধ্যে আমাদের বাটি বাসন থাকে, তো যে প্লেট বা থালাগুলো থাকে সেগুলোকে এরকম দেয়ালের কাছেই রেখে দিই আপাতত, তো সেখানে এগুলো রেখে দিলাম। আর আমাদের কিন্তু মিক্সি ছাড়াও ওই শিলনোড়াতেই বেশি বাটা হয় মশলা, সেই জন্য শিলনোড়াটাও হাতের কাছে রাখতে লাগে, কারণ মার পক্ষে তো বসে মশলা বাটা সম্ভব না। আর তার সামনে আমি রেখেছি চপার বোর্ডটা, তো যেরকম আমাদের সুবিধা হয় আর কি কাজের সময়, সেইভাবে একটু ছোটোখাটো করে গুছিয়ে নিলাম। সবকিছু করে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়েই চলে আসলাম রান্নাঘরে।
এবার একটু চা করব, আর চায়ের সাথে আজকে করছি একটু মোচার পকোড়া। মোচা আর আলুটাকে আমি সকালে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে একটু চালের গুঁড়ো, নুন, আদা রসুন বাটা আর তার সাথে হলুদ আর গরম মশলা দিয়ে ভালো করে মেখে এরকম ছোট ছোট করে কয়েকটা পকোড়া করে নিলাম চায়ের সাথে খাবো বলে। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।